ম্যাডাম, আপনি এবার শেষ। কথাটা বলে হৃদ মায়াকে চেপে ধরা অবস্থায় আস্তে করে কপালে চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে মায়াকে হুট করে কোলে তুলে নিয়ে বাহিরে যাওয়ার জন্য কনফারেন্স রুমের দরজার দিকে পা বাড়ায় হাসি মুখে। হৃদ মায়াকে কোলে তোলার সাথে সাথে মায়া আদুরে দু হাতে হৃদের গলা জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে আস্তে করে। হৃদ মায়াকে গলা জড়িয়ে ধরতে দেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বাঁকা হেসে মায়াকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম বুঝছেন কিন্তু আপনাকে নিয়ে দেশান্তর হচ্ছি আমি। হৃদের এমন কথায় মায়া নিজের নাক দিয়ে হৃদের বুকের মধ্যে ঘষে দেয় আলতো করে। এতে করে হৃদ মায়ার সুমতি পেয়ে খুশিতে উৎফুল্লতা হয়ে আহত সুরে বলে, উফ ম্যাডাম, আজকে আপনি আমাকে মেরেই ফেলবেন। কথাটা শোনার সাথে সাথে মায়া খানিকটা লজ্জা মাখা চেহারাটা আরো শক্ত করে চেপে ধরে হৃদের বুকের মধ্যে। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে আহত সুরে হেসে মজা করে বলে ওঠে, ম্যাডাম লজ্জা পেয়ে আমাকে আর মারবেন না, আপনি একটু ধৈর্য ধরুন। আমার সাথে সাথে আপনাকে পুড়িয়ে মারবো আমি। দহনের আগুনে একসাথেই পড়ব দুজন। কথাগুলো বলে হৃদ মায়াকে অফিসে সবার সামনে দিয়ে কোলে করে বাহিরে নিয়ে আসে। এতে করে অফিসে উপস্থিত সবাই অবাক চোখে হৃদের দিকে তাকিয়েছিল, কারণ তারা কখনোই হৃদকে কোনো মেয়ের সাথে দেখা তো দূর কাজ ছাড়া পাশে দাঁড়িয়ে কথাও বলতে দেখেনি। সেখানে হৃদ মায়াকে কোলে তুলে নিয়ে হেসে হেঁটে হেঁটে যাচ্ছে, এমনটা সবার কাছে অবিশ্বাস্য ব্যাপার। হৃদের এমন পরিবর্তন যেন কাউকে বিশ্বাস করতে পারছে না। তাই হা হয়ে তাকিয়ে আছে হৃদের যাওয়ার দিকে, কারণ কেউই জানে না মায়া হৃদের বউ। আর এমনটা না যে মায়া অফিসে আগে আসেনি, এসেছিল আগেও একবার। তখন মায়ার সাথে হৃদের এমন গভীরতা ভাব কেউ দেখেনি। তাই সবার অবিশ্বাস্য চোখটা যেন কোটা থেকে বের হওয়ার উপক্রম। হৃদ মায়াকে আস্তে করে গাড়ির সামনের সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে মায়ের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে ভ্রু কুচকে আসে হৃদের। কিছুক্ষণ মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে হুট করে আবারও বসা অবস্থায় টেনে নিজের কোলের উপর বসিয়ে দেয়। এক হাতে মায়াকে নিজের সাথে শক্ত করে আগলে রেখে অন্য হাতে গাড়ি ড্রাইভ করতে থাকে আপন মনে। মায়া হৃদের এমন কাজে থমকে ওঠে। হালকা নড়াচড়া করতে যাবে তার আগে আবারও হৃদ শক্ত করে চেপে ধরে নিজের সাথে, যাতে করে মায়া কোনো রকম নড়াচড়া করতে না পারে। আর সাথে বলে ওঠে, কোন রকম নড়াচড়া নয়, এভাবেই বসে থাকবে তুমি, আমার এইভাবেই ভালো লাগছে। হৃদের পাগলামতে মত্ত হয়ে মায়াও নিজের দু হাত দিয়ে হৃদকে জাপটে ধরে বুকে মাথা রেখে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে হৃদের কোলের উপর। হৃদ মায়াকে শান্তভাবে বসে থাকতে দেখে ড্রাইভ করতে করতে আস্তে করে মায়ার মাথার উপর চুমু খায়। বিবাহ জীবনের দীর্ঘ একটা বছর পর হৃদ ও মায়া দুজনে আজ একসাথে মনের কথাগুলো প্রকাশ করেছে একে অপরের সঙ্গে। আর হৃদ তার বাচ্চা বউকে কাছে পেয়েছে অনেকদিন পর। সেটা কি সে এমনি এমনি যেতে দিবে নাকি? প্রশ্নই ওঠে না। কিছু তো স্পেশাল বানাবে সে। তাই মায়াকে নিয়ে আপাতত হৃদ দেশান্তরী হতে চায়, তার বউকে আরো একান্তভাবে পেতে চায়। এরপরে কি হবে সেটা পরে দেখে নিবে সে। এমন সব মনোভাব নিয়ে হৃদ মায়াকে এক হাতে আগলে রেখে ড্রাইভ করতে থাকে। রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছে ফিহা। তার জন্য আগে থেকে গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাহিল। দুজনই মার্কেটে যাচ্ছে কিছু কাজের জন্য। দুজনের প্ল্যানিং করে নিহাও ফয়সালের জন্য সারপ্রাইজ রেডি করতে। মূলত বাহিরে যাওয়া তাদের উদ্দেশ্য, তাই ফিহা ফোন করে আগেই বলে রেখেছিল সাহিলকে এখানে আসতে। তাই সাহিল ফিহাকে নিতে এসে হাজির হয় খানবাড়ির গেটের সামনে। ফিহা সাহিলকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা হাসি দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। ফিহাকে হাসি মুখে এগিয়ে যেতে দেখে কেউ সূক্ষ্ম নজরে তাকিয়ে থাকে সেদিকে। বাগানের একপাশে চেয়ারে বসে কাজ করছিল আরিফ। সাহিলের গাড়ির হর্নের শব্দে চোখ তুলে তাকায় সেদিকে। ফিহাকে তাড়াহুড়ো করে বের হতে দেখে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। ফিহার বেশি বেশি ছেলেদের সাথে মেলামেশাটা পছন্দ না তার, সেই জন্য ফিহাকে নিজের জীবনের সাথে জড়াতে চায় না আরিফ। আরিফের ধারণা ফিহাও বাকি বিদেশি মেয়েদের মতো প্রেম ভালোবাসায় বিশ্বাসী নয়, শুধু মজা করেই সবটা দেওয়াতেই বিশ্বাস স্থাপন করে। কিন্তু আরিফের তো উড়ন্ত ভালোবাসা চায় না, তার তো এমন একটা হাত চায় যেটা শক্তভাবে তাকে ও তার পরিবারকে আগলে রাখতে পারবে। আর সেই শক্ত হাতটা অন্তত ফিহা হতে পারবে না, কারণ ফিহার পরিবেশটা আর তার পরিবেশটার সাথে আকাশ সমান পার্থক্য। তাই কিছু জিনিস দূরে থাকাই ভালো। দূরে থাকার জন্য সে নিজেরও চলে যেত তার পরিবারের সাথে অনেক আগেই, কিন্তু কিছু বিজনেস অ্যাসোসিয়েটের জন্য ঢাকায় থাকতে হচ্ছে তাকে। তারপরেও নিজের বোনের শ্বশুরবাড়িতে থাকার ইচ্ছা ছিল না কোনো কালেই। সে কোনো হোটেলে গিয়ে উঠত, কিন্তু হেনা খানের জোরাজোরিতে সে কোথাও যেতেই পারেনি, এখানেই থাকতে হয় বাধ্য হয়ে। তাই দ্রুত কাজটা শেষ করে এখান থেকে যেতে চায় আরিফ। নদীর পানিতে পা ডুবিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে হৃদ ও মায়া। পরন্ত বিকেলে সূর্য পশ্চিম আকাশে ঢলে ঢলে ভাব। চারিপাশে গোধূলির আলোমাখা লাল আলোরশ্মি আকাশপথ ধরে সোজা নদীতে এসে পড়েছে। আর সেই আলোর রশ্মিতে নদীর পানিগুলো লাল মুক্তোর মতো চিকচিক করছে হালকা ঝিরিঝিরি বাতাসের সাথে। প্রকৃতির এমন মনোরম দৃশ্য উৎফুল্লতা দৃষ্টিতে তাকে উপভোগ করছে মায়া। চোখে মুখে যেন মুগ্ধতা ছেয়ে আছে গভীরভাবে।
হাত বাড়িয়ে যেন ছুঁয়ে দিতে চাইছে একান্তভাবে। মায়ার সাথে সাথে হৃদও সাক্ষী হয়েছে প্রকৃতির দৃশ্যের। হৃদ পশ্চিম আকাশে সূর্যের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে মায়াকে উদ্দেশ্য করে বলে, এই জায়গাটা যে আমার পছন্দের জায়গা তেমন কিছুই কিন্তু নয়। আমি এখানে আগে কখনোই আসিনি, তবে মাঝে মাঝে এই নদীর পাশে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাওয়া আসার সময় চোখ পড়তো এই জায়গাটায়। এখানে কখনো আসিনি আমি, তোমাকে নিয়ে প্রথম এসেছি। আরও একটা কারণ অবশ্য আছে, আমি চাই আমাদের সবকিছু আমি প্রকৃতি থেকে শুরু করি, কারণ তোমাকে আমার কাছে এই প্রকৃতি নিয়ে এসেছে। আমি এই প্রকৃতির কাছে ঋণী হয়ে আছি, নিজের ঋণ শোধ করতে মূলত এখানে আসা। কথাগুলো বলে হৃদ মায়ার দিকে তাকায়। মায়াও সাথে সাথে হৃদের দিকে ফিরে তাকায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকার পর হৃদ আস্তে করে মায়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। পেছনের থেকে মায়াকে নিজের সাথে জড়িয়ে ধরে মায়ার কাঁধে নিজের থুতনি রাখে। মায়ার হৃদের এমন কাজে সুমতি জানিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা হৃদ বুকের সাথে নিজের পিঠ ঠেকিয়ে পরে হৃদ সামনের দিকে তাকিয়ে থেকে আবারও বলে, তুমি আমার লাইফের সব থেকে বড় পাওয়া। দাদা দাদি আমাকে জোর করে বিয়ে দিলেও এখন ইচ্ছে করে তাদেরকে সালাম করতে। আমি কখনোই ভাবিনি তুমি আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তোমাকে ছাড়া আমি নিজেকে চিন্তা করতে পারি না। আমার এমন মনে হয় আমি মরলেও তোমাকে সাথে নিয়ে মরবো, তবু তোমাকে রেখে কোথাও যাব না আমি। তোমাদের যে কতটা আসক্ত আমি তা আল্লাহই ভালো জানে। অবশ্য তোমাকে দেখার প্রথম দিন থেকেই আসক্ত ছিলাম আমি তোমার, আর এখন পাগল হয়ে গেছি পুরোপুরি ভাবে। এখন আমার অবুঝ বউ কি তার পাগল স্বামীর পাগলামোগুলো ভালোবেসে সহ্য করে নিতে পারবে? মায়া কথাগুলো শুনে মুহূর্তেই উল্টো ঘুরে জাপটে ধরে হৃদের বুকে নিজের মাথা রাখে শক্ত করে। পরে কাতর কণ্ঠে বলে ওঠে, আমি সব পারবো, আমি সব পারবো, আমি আপনার সাথে মরতেও পারবো। আমি শুধু আপনাকে চাই, অনেক অনেক অনেকটাই চাই আপনাকে। মায়ার এমন কাতর কথা শুনে হৃদ নিজের দু হাতে মায়াকে জড়িয়ে ধরে শক্ত করে পরে প্রশান্তির নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে দুজন। কিছুক্ষণ পরে হৃদ নিজের দু হাতে মায়ার গাল আঁকড়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খায়। হৃদের চুমু খাওয়ার সাথে সাথে মায়া নিজের চোখ বন্ধ করে নেয় আপনা আপনি। মায়াকে চোখ বন্ধ করতে দেখে হৃদ দুষ্টু হেসে মজা করে বলে ওঠে, বউ কি আরো আদর পেতে চাইছে নাকি? হৃদের এমন কথায় মায়ার সাথে সাথে নিজের চোখ খুলে তাকায় হৃদের দিকে। হৃদ কি বলতে চাইছে কিছু বুঝতে না পেরে অসহায় ফেস করে তাকিয়ে থাকে। হৃদ মায়ার এমন দৃষ্টির মানে বুঝতে পেরে হেসে আবারও বলে ওঠে, চোখ বন্ধ করে রাখছো যে? তুমি কি শ্বাসরুদ্ধকর রোগে আক্রান্ত হতে চাও নাকি? মানে তোমার কি এখন আরো আদর লাগবে আমার থেকে? চাইলে দিতে পারি আমি, কি বলো, দেবো? আচ্ছা, তুমি কি বাকি কাজগুলো এখানেই সারতে চাও নাকি? হৃদের কথার মানে এবারও বুঝতে না পেরে গোল গোল চোখে তাকিয়ে থেকে কনফিউজড হয়ে বলে ওঠে, মানে? মায়াকে মানে মানে করতে দেখে হৃদ আস্তে করে মায়ের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, মানে চুমো খাবো। হৃদের এমন কথায় মায়া মুহূর্তেই চমকে ওঠে। নিজের দু হাত দিয়ে হৃদের বুকের উপর রেখে ধাক্কা দিয়ে সাথে সাথে নিজের কাছ থেকে খানিকটা দূরে সরিয়ে দেয়। পরে নদীর অল্প পানিতে এলোমেলোভাবে দৌড়াতে থাকে হাসতে হাসতে। আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় হৃদ। মায়াকে নদীর পানির উপর এলোমেলোভাবে দৌড়াতে দেখে সাথে মায়ের হাসির ঝলকানো শব্দে হৃদ সাথে সাথে নিজের বাম হাত দিয়ে বুকের বাম পাশের হৃৎপিণ্ডটা চেপে ধরে শক্ত করে। পরে মায়ের দিকে তাকিয়ে থেকে আহত সুরে বলে ওঠে, মরেই যাবো। কথাটা বলার সাথে সাথে হৃদ মায়ের পেছন পেছন দৌড়াতে থাকে মায়াকে ধরার জন্য। পানির উপর দুজনে লাগামহীন ছোটাছুটির পর হৃদ হাত বাড়িয়ে মায়াকে ধরে ফেলে। পরে শক্ত হাতে পেছন থেকে মায়ের কোমর চেপে ধরে মায়াকে উপরে তুলে গোল গোল করে ঘুরে মায়াকে নিয়ে জায়গায় আস্তে করে বসে পড়ে পানির উপর। দুজন দুজনাতে মত্ত হয়ে চুপটি করে থাকে। হৃদ মায়ের ঘাড়ে লেপ্টে থাকা ভেজা চুলগুলোতে আলতো হাতে সরিয়ে দিয়ে নিজের মুখ ডুবিয়ে গভীরভাবে একটা চুমু খায়। হৃদের এমন কাজে মায়া মুহূর্তে বারবার কেঁপে কেঁপে উঠছে বসে থাকা অবস্থায়। হৃদ মায়াতে মত্ত হয়ে পরপর ডিপলি কিস করছে ঘাড়ের উপর। এমন অবস্থায় লাউডলি ফোন বেজে ওঠে হৃদের। ফোনের রিংটোনের শব্দে জন্যে দুজনাই চমকে ওঠে। সাথে সাথে মায়া হৃদ থেকে দূরে সরে যেতে চাইলে হৃদ শক্ত হাতে আগলে রেখে রাগে কটমট করতে করতে নিজের পকেট থেকে ফোনটা বের করে। হৃদের এমন একান্ত সময় মোটেও ডিস্টার্ব পছন্দ না। যে ব্যক্তি তার এমন একান্ত সময় কল করে ডিস্টার্ব করছে তাকে সামনে পেলে মাথার উপর তুলে আছাড় মারতেও দ্বিধাবোধ করবে না সে। এমন সব মনোভাব নিয়ে রাগে রিরি করতে করতে ফোনের দিকে তাকায়। চোখে পড়ল হেনা খানের হাস্যোজ্জ্বল ছবি। ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে একরাশ রাগ নিয়ে কলটা রিসিভ করে কানে ধরে নিজের ফোনের ওপাশ থেকে হেনা খান কিছু বলবে তার আগে হৃদ রাগে কটমট করতে করতে বলে ওঠে, দাদি, তুমি কি ঠিক করেই রেখেছো তুমি আমার প্রেমের ভিলেন হবেই? হেনা খান হৃদের এমন কথায় থমকে ওঠে। হৃদের কথার মানে কিছুই বুঝতে পারছে না। হৃদকে ফোন করেছে জরুরি ভিত্তিতে, আর হৃদ এমন কথায় হেনা খান খানিকটা চমকে উঠে সাথে সাথে বলে, মানে? মানেটাই যদি তুমি বুঝতে দাদি, তাহলে তোমাকে আর আমি ভিলেন বলতে হতো না।
হৃদের এমন ঘোরানো পেঁচানোর কথার মানে বুঝতে না পেরে মুহূর্তেই রেগে যান হেনা খান। পরে রেগে শাসনের সুরে বলে ওঠে, লিপনা বন্ধ কর হৃদ, আমি এমনিতেই টেনশনে আছি। আমার সোনামাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোর দাদাভাই লোক লাগিয়েছে খুঁজতে, তুইও লোক লাগিয়ে আমার সোনামাকে খুঁজে এনে দে তাড়াতাড়ি। নিজের দাদিকে চিন্তিত হতে দেখে মুহূর্তেই শান্ত হয়ে যায় হৃদ। পরে হেনা খানকে সান্ত্বনা দিয়ে বলে, টেনশন করো না দাদি, তোমার সোনামা আমার কাছে আছে। আমি হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই উত্তেজিত কণ্ঠে হেনা খান বলে ওঠে, ও তোর কাছে কি করেছে? তুই এক্ষুনি আমার সোনামাকে আমার কাছে নিয়ে আয়। দাদি, তোমার সোনামাকে আমি খেয়ে ফেলবো না। তোমার সোনামা কিন্তু আমার বউ হয়। ভেজা স্যাঁতস্যাঁতে শরীর নিয়ে হেনা খানের সামনে দাঁড়িয়ে আছে হৃদ ও মায়া। দুজনকে ভেজা অবস্থায় দেখে হেনা খান কপাল কুঁচকে দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও মায়া খানিকটা ইতস্তত বোধ করছে হেনা খানের কপাল কুঁচকে তাকানোতে। হৃদ হেনা খানের ভাবভঙ্গি বুঝতে পেরে চুপচাপ দাঁড়িয়ে আছে। হেনা খান দুজনের দিকে তাকিয়ে থেকে সন্দেহ নিয়ে বলে, এই তোরা দুজন ভিজলে কি করে? হেনা খানের তদারকি বিষয়টা হৃদ স্বাভাবিক ভঙ্গিতে নিতে পারলেও মায়া খানিকটা ভয় পাচ্ছে হেনা খানকে। চুরি করার পর ধরা পড়া যে ভয়টা থাকে মানুষের মধ্যে, মায়াও ঠিক একই অবস্থা হৃদের কাছে স্বেচ্ছায় গিয়েছে। এটা যদি হেনা খান জানতে পারে তাহলে মায়ার কি অবস্থা হবে সেটাই চিন্তা করে ভয়ে কাচুমুচু করতে লাগে মায়া। হেনা খান মায়াকে ভয় পেতে দেখে তার সন্দেহ দৃষ্টিতে যেন আরো এক ধাপ গভীর হয়। হেনা খানকে সন্দেহ দৃষ্টিতে মায়ার দিকে তাকাতে দেখে হৃদ কথা ঘোরানোর জন্য তাৎক্ষণিক বলে ওঠে, ভেজাটা বড় কথা নয়, তোমার সোনামা তুমি ফিরে পেয়েছো সেটাই বড় কথা। আর তুমি ডিটেকটিভদের মতো ইন্টারোগেট কেন করছো? হৃদের কথায় শক্ত গলায় বলে, আমার করাটা অযুক্তকর নয় হৃদ, তুই সেটা খুব ভালো করেই জানিস। এখন বল, তুই ওকে কোথায় পেয়েছিস? হেনা খানের কথা স্বাভাবিক কণ্ঠে বলে, আমি আশিককে বলে হৃদকে আমার কাছে নিয়ে গিয়েছিলাম। সন্দেহ নিয়ে হেনা খান বলল, কেন? তোর ওর কি কাজ লেগেছে হঠাৎ? হেনা খানকে এই কথা পাল্টা জবাব বলে, দাদি, তোমার নাতিন আমার বউ হয়, আর আমি আমার বউকে আমার কাছে নিয়ে যেতেই পারি। হৃদের এমন পাল্টা জবাবে রেগে যান হেনা খান। সেই রাগে বশবর্তী হয়ে কপাট রাগ দেখে উচ্চস্বরে বলে, একদম বাজে কথা বলবি না তুই। মায়া তোর বউ হলেও তুই ওকে বউ বলে মেনেছিস যে এখন অধিকার খাটাতে এসেছিস? হ্যাঁ, আর আমার সোনামা থেকে দূরে থাকবি তুই। হেনা খানের কথার মানে বুঝতে পেরে হৃদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, দাদি, সময়ের সাথে মানুষের নিজ গতিতে পরিবর্তন হয়। হৃদের কথা হেনা খান শক্ত গলায় তেজি সুরে বলল, সময় পরিবর্তন হলেও তুই হতে পারিস না, কারণ সময় তোর হিসাব মতো চলে। আমি তোর সাথে আমার সোনামাকে রেখে কোনো রকম বিপদ বাড়াতে চাই না, তাই তুই আজকের পর থেকে ওর আশেপাশেও ঘুরঘুর করবি না, এটাই আমার শেষ কথা। হেনা খানের কথায় হৃদ জেদ সুরে বলল, পারবো না তোমার শেষ কথা রাখতে। বউ আমার, আর বউ থেকে দূরে থাকতে হবে আমাকে। দরকার হলে বউ নিয়ে দেশান্তর হয়ে যাব আমি, তবুও বউ ছাড়ছি না আমি। আর আমার যখন বউ লাগবে তখন আমি নিজে এসে বউ উঠিয়ে নিয়ে যাব। তবুও বউ চাই আমার, বউ নিয়ে নো কম্প্রোমাইজ। এই, তুই কি পাগল হয়ে গেলি? হেনা খানের কথা হৃদ রাগ নিয়ে সুপ্ত কণ্ঠে বলল, বিয়ে কর করে পাগল বানিয়ে দিয়ে জোর করে বিয়ে করালে আমাকে, আর এখন এন্ড অফ দ্য মোমেন্ট এসে আমার বউ চাই, আর এখনই নাকি সে বউ থেকেই দূরে থাকতে হবে আমাকে। ওয়াও, জোস! আর নিজের জন্য কিছু বললে আমি হয়ে যাই পাগল। এখন তুমি বলো তো, সমস্যাটা কি আমার নাকি তোমাদের? কপাট রাগ দেখে হেনা খান বলে উঠে, বললেই হলো তোর বউ লাগবে এখন? গত একটা বছর কোথায় গিয়েছিলি তুই? কম আঘাত করিসনি আমার সোনামাকে, এখন বললেই আমি আমার সোনামাকে তোর হাত তুলে দেব? হেনা খানের কথায় হৃদ নিজের দায়সারা ভাব জেরে পাল্টা উত্তরে বলে, মেরেছি, আরো মারবো। অবাধ্য হলে আবারও মারতে দ্বিধাবোধ করবো না আমি। আর তুমি ভালো করেই জানো অকারণে কিছুই করি না আমি। হৃদ, দাদি প্লিজ, ভালো লাগছে না আমার। দূরে থাক বলা বন্ধ করো তো তুমি। তোমার বলা আর না বলা সমান, কারণ ওর থেকে দূরে থাকা কোনো কালেই সম্ভব নয় আমার দ্বারা। আশা করি তুমি বুঝতে পেরেছো। কথাগুলো বলে হৃদ হেনা খানকে আর কিছু বলতে না দিয়ে ধূপধাপ পা ফেলে ভেজা শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। হেনা খান হৃদের যাওয়ার দিকে কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। হৃদ কিছু নিয়ে জেদ করলে সেটা সে করেই ছাড়ে, ওকে সেটা বোঝানো বেকার। হৃদ কখনো অন্যের শুনে কাজ করে না, নিজের যা ভালো লাগে সেটাই করে। হেনা খান কথাগুলো ভেবে মায়াকে নিজের বুকে টেনে আলতো হাতে মায়াও চুপচাপ হেনা খানের বুকে মাথা রেখে হৃদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে করুণভাবে। হৃদ থেকে হেনা খানের সামনে দূরে থাকতে হবে তাকে। রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে বসে আছেন খানবাড়ির সবাই, শুধু হৃদ ছাড়া। মায়া বারবার আর চোখে সিঁড়ির দিকে তাকাচ্ছে হৃদ আসে কিনা দেখার জন্য। কয়েকবার তাকানোর পরও হৃদকে আসতে না দেখে ডাইনিং টেবিলে বসে কাচুমাচু করতে থাকে। মায়ার এক পাশে আরাফ খান বসেছে, অন্য পাশটায় ফিহা।
মায়ের ঠিক সামনে চেয়ারটা খালি রাখা, তার পাশের চেয়ারটায় আরিফ বসেছে, আরিফের পাশে ফিহার বাবা মা বসেছে, আরিফের সামনে ফিহা বসেছে। এখানে আপাতত হৃদের সাথে সাথে আয়ন নেই। আয়ন গত 1 সপ্তাহ যাবৎ বিদেশে রয়েছে বিজনেসের কাজে, তাই এখানে আয়ন নেই। সবাই ডাইনিং এ বসে যার যার মতো করে খাবার খাওয়া শুরু করছে, কারণ হৃদ কখনোই টাইম মেনটেন করে সবার সাথে খায় না, বেশিরভাগ সময় একা একা খেয়েই থাকে। তাই কেউ অপেক্ষা না করে খাওয়া শুরু করে দিয়েছে হেনা ছাড়া। হেনা খান কখনোই হৃদকে ছাড়া খাবার খায় না। হৃদের জন্মের পর থেকে হেনা খানই হৃদকে মানুষ করেছে, আর হৃদের জন্য তার ভালোবাসা অপরিসীম। হেনা খানের সবকিছু একদিকে আর হৃদ অন্যদিকে। হেনা খান মায়াকে নিয়ে হৃদের সাথে ঝগড়া করে, কারণ হৃদের অনেক রাগ, আর সেই রাগের শিকার হতে হয় মায়াকে। তাই উনি হৃদের রাগ থেকে মায়াকে বাঁচানোর জন্য দূরে রাখতে চায় দুজনকেই। মায়া অনেকটা অবুঝ, বর্তমান দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেইও। হেনা খান সার্ভেন্ট দিয়ে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এমন সময় সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে শব্দ করে নিচে নেমে আসে হৃদ। হৃদকে নিচে নামতে দেখে মায়া চমকে উঠে, সেদিকে তাকায়, আর সাথে সাথেই চোখে পড়ল হৃদকে। হৃদের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে আসে। মায়ার অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে, কারণ হৃদ ফর্মাল স্টাইলে কালো টি শার্ট আর কালো ট্রাউজার পরে কিলার লুক নিয়ে ডাইনিং এ এসে মায়ার সামনে চেয়ারটায় বসে পড়ে। মায়া তখনও হা হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ তখনও মায়াকে লক্ষ্য করেনি। চেয়ার টেনে বসতে হেনা খান হাসি মুখে হৃদকে খাবার প্লেট এগিয়ে দেয়। পরে হাসি মুখে আলতো হাতে হৃদের মাথায় বুলিয়ে দিয়ে মায়ার পাশের চেয়ারটায় বসে পড়ে আস্তে করে। হৃদ খাবার প্লেট সামনে নিয়ে চোখ তুলে তাকায় সামনের দিকে। মায়াকে নিজের দিকে হা হয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো হৃদের। পরে নিজের দিকে এক পলক তাকিয়ে আবারও মায়ের দিকে তাকায়। মায়ার হা হয়ে তাকানোর মানে বুঝতে পেরে দুষ্টু হাসে হৃদ। পরে মায়ের দিকে তাকিয়ে থেকে নিজের একটা ভ্রু উঁচু করে ইশারা করে কি হয়েছে। ইশারা করার পরও মায়ের কোনো হেলদোল না দেখে হৃদ টেবিলের দিকে তাকিয়ে স্মিত হাসে। বউ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই সবার সামনে পাগলামো করছে। হৃদ মাথা তুলে আবারও মায়ের দিকে তাকায়। মায়াকে তখনও নিজের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে রেখে হৃদ সতর্ক চোখে চারিপাশে সবাইকে এক নজর দেখে নেয়। আপাতত কেউ তাদের দিকে তাকাচ্ছে না বলে আবারও আস্তে করে মায়ের দিকে তাকায় হৃদ। মায়ের দিকে তাকিয়ে থেকে মাথায় দুষ্টু বুদ্ধি আটকিয়ে নিজের একটা হাত ঠোঁটের এক সাইডে ঢেকে রেখে মায়াকে ইশারা করে 2 ঠোঁট চুমু স্টাইলে উঁচু করে হাওয়াতে চুমু খায় হৃদ। হৃদকে এমন করে চুমু খেতে দেখে মুহূর্তেই মায়া নড়ে চড়ে ওঠে। চোখে মুখে লজ্জা ভাব নিয়ে সাথে সাথে নিচের দিকে তাকিয়ে নিজের দৃষ্টি লুকায়। মায়া নিজের কাজের জন্য নিজেই লজ্জিত। কিভাবে পারলো বেহায়ার মতো হৃদের দিকে এমন করে তাকিয়ে থাকতে? তাকে এইভাবে তাকাতে দেখেই তো হৃদ এমন কাজটা করলো সবার সামনে। সবার কথা মনে পড়তেই মায়ার সাথে সাথে চমকিয়ে চোখ তুলে একপাশে সবার দিকে তাকায়। সবাইকে যার যার মতো করে খেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। পরে আর চোখে হৃদের দিকে তাকাতে সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। মায়া হৃদের দিকে তাকাতেই চোখে পড়ল হৃদের ঠোঁটের দুষ্টু হাসি। হৃদ মায়াকে লজ্জায় ফেলতে পেয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে চলছে রীতিমতো। মায়া হৃদের এমন কাণ্ড দেখে সাথে সাথে আবারও নিচে নজর নামিয়ে ফেলে। হৃদ মায়াকে পরপর লজ্জায় ফেলতে পেরে দুষ্টু হেসে সে নিজেও যখন চোখ ঘুরিয়ে খাবার প্লেটে রাখতে যাবে তখনই চোখ পড়ে আরাফ খানের তীক্ষ্ণ দৃষ্টি, যা এতক্ষণ হৃদ ও মায়ার উপরই ছিল। মায়া তার এক পাশে সবাইকে দেখে অন্য পাশে দেখার প্রয়োজন বোধ করেনি বলে আরাফ খানের তীক্ষ্ণ দৃষ্টি দেখতে পায়নি। যদি করতো তাহলে দেখতে পেত আরাফ খানের তীক্ষ্ণ দৃষ্টি, যা তখন মায়ের উপরই নিক্ষেপ করা ছিল। হৃদ নিজের দাদা ভাইয়ের এমন দৃষ্টি দেখে মুহূর্তেই থমথমে খেয়ে যায়। পরে নিজের চুরি ধরা পড়ার ভয়ে হৃদ নিজেও আরাফ খানের দিকে ভ্রু কুঁচকে তাকায়, এমন একটা ভাব করে যেন এখানে কিছুই হয়নি। আর যদি কিছু হয়েও থাকে তাহলে সেটা হৃদ অনায়াসে কিছুই জানে না। আরাফ খান হৃদকে ভ্রু কুঁচকে নিজের দিকে তাকাতে দেখে কপাল কুঁচকে এলো তার। হৃদের এমন দৃষ্টি দেখে আরাফ খানের মনে হচ্ছে যে যা কিছু করেছে সব উনিই করেছে, হৃদের কোনো দোষ নেই, হতেই পারে না। যা দোষ সবই তো আরাফ খানের নিজেরই। কথায় আছে না, চুরি করে উল্টো সাহেবকে বকে, ঠিক তেমনটাই হচ্ছে এই মুহূর্তে আরাফ খানের সাথে। হৃদ আরাফ খানের দিকে তাকিয়ে থেকে নিজের ভ্রু নাচে ইশারা করে প্রশ্ন করে কি হয়েছে। আরাফ খান হৃদের ইশারা বুঝতে পেরে কপাল কুঁচকে ইশারা করে বুঝায় যে কিছুই হয়নি। হৃদ আবারও ইশারা করে বুঝায় কোনো দিকে না তাকিয়ে নিজের খাবারটা শেষ করে তাড়াতাড়ি। আরাফ খান হৃদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে নিজের খাওয়ায় মন দেয় আর বারবার আর চোখে হৃদের দিকে তাকায়। আরাফ খান হৃদের মনের অবস্থা আরো অনেক মাস আগেই বুঝতে পেরেছেন, তাই হৃদকে এসব কিছুর জন্যই ছাড় দিয়ে থাকে প্রথম থেকে নিজের বউয়ের অগোচরে। এতদিন মায়াকে নিয়ে আরাফ খানের অনেকটাই ভয় ছিল, কিন্তু আজকে সেটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কারণ মায়া হৃদের সাথে তাল মিলাচ্ছে হৃদের ভালোবাসায়। এমন সব কথাগুলো নিজের মনে আওড়াতে থেকে হালকা হেসে উঠে নিজের খাওয়ায় মন দেয় আরাফ খান।
হৃদ নিজের দাদাভাইকে ঘোরাতে পেরে সেও স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের খাওয়ায় মনোযোগী হয়। খেতে খেতে বারবার চোখ তুলে মায়ের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে। হৃদের এমন করে খাওয়ার মধ্যে দিয়ে হঠাৎ করে জোরে সোরে বিষম লেগে যায়। হৃদকে বিষম লাগতে দেখে চমকিত হয় ডাইনিং টেবিলে উপস্থিত সবাই, আর হেনা খান ও মায়া দ্রুত একসাথে খাবার পানি এগিয়ে দেয় হৃদকে। হৃদ কাশতে কাশতে দুজনের দিকেই করুণ চোখে তাকায়, আর পাশ থেকে আরাফ খান এমন অবস্থা দেখে হেসে ওঠে। মায়া হেনা খানকে হৃদের জন্য পানি দিতে দেখে আস্তে করে সে পানির গ্লাসটা নিচে রেখে দিয়ে জায়গায় বসে পড়ে হৃদের দিকে তাকিয়ে থেকে। হেনা খান উত্তেজিত কণ্ঠে হৃদকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, কি করছিস? তুই আস্তে আস্তে খেতে পারিস না? হেনা খানের এমন কথায় হৃদ চুপচাপ থাকলেও আরাফ খান চুপ থাকতে পারেনি। উনি বেশ উৎফুল্লতার সাথে সুযোগ পেয়ে হৃদকে খোঁচা মেরে বলে ওঠে, খাবার দেখে দেখে খেলে তো ঠিক থাকতো তোমার সোনা বাবা। খাবারের প্রতি তার নজর আছে নাকি? তার নজর তো থাকে অন্যদিকে আজকাল। হেনা খান স্বামীর কথা কিছু বুঝতে না পেরে বলে ওঠে। মানে? হেনাকে কিছু বুঝতে না দেখে আরাফ খান চোখ তুলে তাকায় হেনা খানের দিকে। বউটা আজকাল কেমন যেন অবুঝ অবুঝ মনে হচ্ছে ওনার কাছে। কই আগে তো উনি কিছু উল্টাপাল্টা করতে গেলেই ধরে ফেলতো ওনার বউ, আর আজকে নিজের নাতির বিষয়টা ধরতে পারছে না। এত বলার পরও তার কেমন যেন সন্দেহ হতে থাকে হেনা খানকে নিয়ে। আরাফ খানের কেন জানি মনে হচ্ছে হেনা খান সবই বুঝতে পারে, কিছু ধরা দিতে চায় না কারো কাছে, বিশেষ করে হৃদের কাছে। না জানার ভান ধরে রাখলে হৃদ কিছু বলার সাহস করবে না হয়তো। যদি হৃদের কাছে ধরা দেয় তাহলে ওনার হৃদের কাছে হার মানতে হবে মায়াকে নিয়ে, আর সেটা উনি কখনোই করতে চাইবেন না। আরাফ খান হেনা খানের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, মায়েটা হৃদয়কে প্রশ্ন করা, ওই বলতে পারবে ভালো। আরাফ খানের কথা হেনা খান তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদের দিকে তাকায়। হৃদ খানিকটা বিরক্তি নিয়ে আরাফের দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও হেনা খানের দিকে তাকায়। পরে সুপ্ত কণ্ঠে বলে ওঠে, কিছু না দাদি, দাদাভাই ফালতু বকছে। হৃদের এমন কথায় আরাফ খান হেসে আস্তে আস্তে নিজের খাবার খেতে থাকে, আর হেনা খান রশিদের খাবার প্লেট দিকে তাকিয়ে থেকে আবারও হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে হৃদ? ঠিক করে খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। হৃদের এমন কথায় আরাফ খান আবারও হৃদকে খোঁচা মেরে মজা করে বলে ওঠে, খাচ্ছে, তবে অন্য কিছু। খাবার খাওয়াতে আমাদের হৃদয় ছেড়েই দিয়েছে। ওর তো অন্য কিছু খেয়ে পেট ভরে না রে হৃদয়। আরাফ খানের কথা হৃদও এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, কি করবো দাদা ভাই, ঠিক করে কোনো কিছুই তো খেতে পারছি না। আমি বেশ পুষ্টিহীনতায় ভুগছি বুঝছো। আমার চারপাশে প্রচুর ডিস্টারবেন্স, তার জন্য ঠিক করে কিছু করা হয়ে উঠছে না। হৃদের এমন করুণ পরিণতি দেখে শব্দ করে হেসে ওঠে আরাফ খান, আর চারিপাশে সবাই করুণ চোখে তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ কোন পুষ্টিহীনতার কথা বলছে, আপাতত কিছুই বুঝতে পারছে না তারা। মায়াও ঠিক তাই করছে, হা হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ নিজের খাবার শেষ করে চুপচাপ নিজের রুমে চলে যায় কাউকে কিছু না বলে। মায়া চুপি চুপি হৃদের যাওয়ার দিকে বেশ কয়েকবার তাকায়। পরে সবার সাথে মায়া নিজেও খাবার শেষ করে হেনা খানের সাথে নিজের রুমে চলে যায়, কিন্তু মায়া বেশ অস্থিরতায় ভুগতে থাকে। হৃদের জন্য মায়ার হঠাৎ করে হৃদের কাছে ছুটে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে, কিন্তু হেনা খানের জন্য সেই ইচ্ছাটা দমিয়ে রাখতে হয়, কারণ হেনা খান মায়াকে ঘুম পাড়িয়ে তারপর নিজের রুমে যায়। এখনো তাই হচ্ছে, হেনা খান মায়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে বরাবরের মতোই। মায়া একরাশ কষ্ট নিয়ে চটপট করতে করতে ঘুমিয়ে পড়ে। খানিক বাদে মায়াকে ঘুমিয়ে পড়তে দেখে হেনা খানও মায়ের কপালে আস্তে করে একটা চুমু খেয়ে নিজের রুমে চলে যায়। দরজাটা বাহির দিয়ে লাগিয়ে দেয়। গভীর রাত। হৃদ নিজের রুমে সুইমিং পুলের সামনে কাউচের উপর বসে আছে। নীল পানির দিকে তার দৃষ্টি স্থির রেখে মনটা বেশ ছটফট করছে বউটার জন্য তার। একটা সময় সে বিয়ে ভালোবাসা থেকে দূরে দূরে থাকতো, কারণ এসব কিছুর উপর তার কোনো কালই ইন্টারেস্ট ছিল না। তার শুধু পাওয়ার আর পাওয়ার নিয়ে খেলা করতেই ভালো লাগতো। সেজন্য নিজেকে কঠিন মনের অধিকারী বানিয়েছে হৃদ। কিন্তু দাদা দাদির জোরাজোরিতেও ও তাদের দেওয়া ওয়াদা মায়া পরিবারকে সেটা রক্ষা করার জন্যই বাধ্য হয়ে মায়াকে বিয়ে করতে হয় হৃদের। বিয়ে অবধি সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে বউকে ভালোবেসে। মায়ার জন্যে কখন যে তার কঠিন মনে মধ্যসুপ্ত ভালোবাসার সৃষ্টি হয় সেটাই বুঝতে পারেনি হৃদ। এখন বউকে ভালোবেসেও তার সাথে ভালো করে দুটো কথা বলতে পারছে না, সেই দাদা দাদির জন্য। অবশ্যই এতে হৃদের নিজেরই দোষটা বেশি, কারণ সে বারবার মায়াকে আঘাত করেছে নানান কারণে, আর সেই জন্য হেনা খান হৃদের কাছে মায়াকে দিতে ভয় পাচ্ছে গভীরভাবে। হেনা খানের ধারণা হৃদ মায়াকে বারবার আঘাত করতে থাকবে রাগের বশে, আর সেও যে বউকে ভালোবাসে বলে পরে আর মায়াকে আঘাত করবে না তাও কিন্তু নয়। মায়া যদি হৃদকে কখনো ছেড়ে যেতে চায় তাহলে হৃদ মায়াকে আঘাত করতে দ্বিতীয়বার ভাববে না। এই সবকিছুই বুঝতে পারে হৃদ, তাই তো নিজের দাদির সাথে কোনো রকম বাড়াবাড়িতে যেতে চাইছে না।
কারণ হৃদের প্রাণটা যদি তার বইয়ের মধ্যে থাকে তাহলে হেনা খানের প্রাণটাও তার বইয়ের মধ্যেই রয়েছে। তাই হৃদ তার দাদিকে বুঝাতে চায় যে সে এখন তার বউকে ভালোবাসতে শুরু করেছে। সে এখন বউকে চায় সারা জীবনের জন্য। বউ ছাড়া সে বড্ড উন্মাদ হয়ে আছে। এই সবটাই বুঝাতে হবে হেনা খানকে। পরে হেনা খানের সুমতি পেয়ে বউকে আপন করে নিবে, সে তার আগে নয়। কথাগুলো হৃদ পানির দিকে তাকিয়ে থেকে নিজের মনে মনে ভাবে একবার। পরে কিছুক্ষণ সুইমিং পুলের নীল পানির দিকে তাকিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে কপাল কুঁচকে এলো হৃদের। পরে নিজের মধ্যে কিছু একটা ভেবে নিয়ে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে হনহনি নিজের রুমের দরজা খুলে হেঁটে হেঁটে মায়ার রুমের দিকে ছুটে চলে যায় সে। বাইরে থেকে মায়ার রুমের দরজা আটকানো ছিল বলে সেটা হৃদ সতর্কতার সাথে আস্তে করে খুলে মায়ার রুমের ভিতর প্রবেশ করে। মায়াকে এলোমেলো ভাবে ঘুমাতে দেখে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। পরে হঠাৎ করে মায়াকে কোলে তুলে নিয়ে আবারও উল্টে ঘুরে নিজের রুমের দিকে পা বাড়ায়। হৃদ মায়াকে কোলে তোলার সাথে সাথে মায়া খানিকটা নড়ে চড়ে উঠে আবারও ঘাপটি মেরে ঘুমিয়ে পড়ে হৃদের বুকের মধ্যে। হৃদ হাঁটতে হাঁটতে মায়াকে বেশ কয়েকবার দেখে নেয় ঘুমন্ত অবস্থায়। নিজের রুমে ঢুকে আস্তে করে বেডের এক পাশে শুইয়ে দিয়ে নিজেরও মায়ের পাশে শুয়ে পড়ে। শুয়ার সাথে সাথে মায়াকে টেনে নিজের বুকের উপর তুলে উপর করে মায়াকে শুইয়ে দিয়ে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ফেলে নীরবে হৃদ। পরে মায়ার মাথায় পরপর কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আস্তে করে নিজের ঠোঁট মায়ার মাথার মধ্যে সফটলি চেপে ধরে নিজের চোখ বন্ধ করে নেয়। হৃদ নিজেকে এখন বেশ শান্তি লাগছে। মায়াকে নিজের বুকের মধ্যে পেয়ে কোনো এক প্রশান্তির ঢেউ যেন খেলা করছে হৃদের মনের মধ্যে। মায়ার ঘুমটা হালকা হয়ে আসতেই আড়মোড়া ভেঙে উঠে বসে হৃদের পেটের উপর, কারণ রাতে হৃদ মায়াকে নিজের উপর শুইয়ে রেখেছিল বাচ্চাদের মতো উপর করে। তাই সকালে মায়া উঠে বসে হৃদের পেটে অপর দুই সাইডে দুই পা দিয়ে। হৃদ গভীরভাবে ঘুমে থাকায় মায়া যখন ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বসে তখন হৃদের জড়িয়ে থাকা দু হাত আস্তে করে দুই পাশে পড়ে যায়। মায়া নিজের দু হাত উপরে তুলে হামি দিতে দিতে চোখ খুলে সামনে তাকায়। ঘুম ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চমকে চারিপাশে দ্রুত নিজের চোখ বুলায়। চারিপাশটা বেশ অপরিচিত লাগায় খানিকটা ভরকে যায় মায়া। বিপদের আশঙ্কা ভেবে শুকনো ঢোক গিলে নেয় বেশ কয়েকবার। পরে ভীতু চোখে আবারও আশেপাশে চোখ বুলায়। চোখের সামনে হঠাৎ হৃদের বড় আকারের দেয়ালে ছবি দেখে কপাল কুঁচকে সেই ছবি ভালো করে দেখার জন্য হৃদের বুকের উপর নিজের দু হাত দিয়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকতেই চোখে পড়ল হৃদের ঘুমন্ত চেহারাটা। সাথে সাথে মায়ের ফেস ও হৃদের ফেসের বরাবর হয়ে যায় দুজনারই। চোখের সামনে হৃদের ঘুমন্ত চেহারা দেখে মুহূর্তে মায়া নিজেকে স্বপ্নের অধিবাসী ভেবে নিয়ে নিজের চোখ বড় বড় রসগোল্লা বানিয়ে হাঁ করে তাকিয়ে থাকে হৃদের ঘুমন্ত চেহারার দিকে। অবিশ্বাস্য কিছু চোখের সামনে পড়ে যাওয়ায় সেটার জন্য মায়া নিজেকে ধরে রাখতে পারেনি। খুশিতে গদগদ করতে করতে আরো ঝুঁকে আসে হৃদের মুখমণ্ডলের দিকে। নিজের দু হাত দিয়ে হৃদের দু গাল আঁকড়ে ধরে একদম কাছে চলে আসে হৃদের। দুজনারই নিঃশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ছে সমান তালে। মায়া হৃদকে ঘুমন্ত অবস্থায় পেয়ে সেটাকে নিজের স্বপ্ন ভেবে হৃদের চোখ মুখ পুরো চেহারায় নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে পরপর ইচ্ছে মতো। পরে হৃদের ঠোঁটের দিকে কিছু তাকিয়ে থেকে কপাল কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে হঠাৎ করে হৃদের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে সফটলি। চেপে ধরার পরও কোনো মতে চুমুক কিভাবে খায় সেটা বুঝতে না পারার সাথে কিস করার সুবিধা করতে না পেরে আবারও উঠে বসে হৃদের পেটে পড়ে হৃদের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে চিন্তা করতে থাকে। কিভাবে কি করবে কিছুই চিন্তা করে না পেরে হঠাৎ করে নিজের মাথায় দারুণ বুদ্ধি আটকিয়ে নিয়ে সাথে সাথে আবারও বুকে হৃদের ঠোঁটের সাথে নিজের দাঁত চেপে ধরে শক্ত করে কামড়ে ধরে রাখে খিচকে। ঠোঁটের উপর অসহ্য ব্যথা অনুভব করার সাথে সাথে চোখ খুলে তাকিয়ে মায়ার দুবাহু চেপে ধরে উঠে বসে মায়াকে নিয়ে। পরে মায়াকে নিজের কোলের মধ্যে রেখে এক হাতে মায়ার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে নিজের ঠোঁটের উপর রাখে। হৃদের ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকে। মুহূর্তে হাত দিয়ে সেই রক্ত মুছতে মুছতে মায়ের দিকে করুণ চোখে তাকায়। বউ যদি তার ঘুমের সুযোগ নিয়ে সকাল সকাল এভাবে কামড়িয়ে ধরে তাহলে বাকি দিনগুলো কেমন করে কাটাবে সে? সেই চিন্তা নিয়ে হৃদ মায়ার দিকে তাকায়, কিন্তু মায়া হৃদের এমন সব চিন্তা ভাবনার অপেক্ষা করেই হৃদ কিছু বুঝে উঠবে তার আগে আবারও হৃদকে বিছানায় ফেলে দিয়ে সেই বিছানার সাথে চেপে ধরে রেখে মায়া হৃদের ঠোঁট কামড়ে ধরে শক্ত করে। এতে করে হৃদের কাটা ঠোঁটের জায়গাটা আরো ক্ষত হয় বেশ খানিকটা। হৃদ সে ব্যথা সহ্য করতে না পেরে আবারও মায়ের দুবাহু চেপে ধরে সাথে সাথে উঠে বসে। মায়ের স্বপ্নে হৃদ এমন করে বারবার উঠে বসার কারণে মায়ের ঠোঁট কামড়ানো চুমুটাও খেতে পারছে না ভালো করে। এতে মায়া বেশ বিরক্তি নিয়ে হৃদের দিকে তাকাতেই চোখে পড়ল হৃদের ঠোঁটের দিকে। ঠোঁট দিয়ে অনর্গল রক্ত ঝরতে দেখে মায়া খানিকটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে কণ্ঠ আস্তে করে বলে ওঠে, রক্ত? মায়া বারবার হৃদকে কামড় দিয়ে ধরতে দেখে সুপ্ত কণ্ঠে হৃদ বলে ওঠে,
কি সমস্যা তোমার? সকাল সকাল কামড়াকামড়ি করছো কেন তুমি? হৃদের এমন কথায় মায়া মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠে হৃদকে রাগ দেখিয়ে না সূচক সুরে বলে ওঠে, না, আমি মানবো না। আপনি আমার স্বপ্নেও এতটা নড়চড় করতে পারবেন না। আমি আরো ঠোঁট কামড়াবো, খুব খাবো। আপনি শুয়ে পড়ুন। কি? আমাকে তোমার স্বপ্ন মনে হচ্ছে? আর তুমি আমাকে নিয়ে স্বপ্নে এমন কামড়াকামড়ি করে থাকো সবসময় তুমি? হৃদের এমন কথায় মায়া নিজের মাথা নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ, সে সবসময় হৃদকে নিয়ে স্বপ্নের মধ্যে এমন কামড়াকামড়ি করে থাকে। কি? আমাকে তোমার স্বপ্ন মনে হচ্ছে আর আমাকে নিয়ে স্বপ্নে এমন কামড়াকামড়ি করে থাকো সবসময় তুমি? মায়ার মাথা নাড়িয়ে সুমতি জানাতে দেখে মুহূর্তে হৃদ বোকা বনে যায়। সে তো জানে বউ তার বড্ড বোকা, তার দ্বারা এমন কিছু স্বপ্নে দেখা অসাধ্যকর। কিন্তু এখন তো মনে হচ্ছে বউ তার থেকেও একদম বেশি অ্যাডভান্স এসব বিষয়। হৃদ খানিকটা সন্দেহ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে কপাল কুচকে বলে ওঠে, মাথা ঠিক আছে তোমার? কি বলছো জানো তুমি? হৃদের এমন কথায় মায়া আবারও নিজের মাথা নাড়িয়ে আস্তে করে বলে, হুম। দারুণ। আর কি কি করো স্বপ্নে শুনি একটু? আমার তো জানা দরকার আমার বউটা কত দূর পর্যন্ত এগিয়েছে এসব বিষয়ে। পরে না হয় আমি সেই অনুযায়ী আগাবো, কি বলো? হৃদের এমন কথায় মায়া হৃদের দিকে তাকিয়ে থেকে ওর কোলের উপর বসে থাকা অবস্থায় আস্তে করে নিজের মাথাটা হৃদের বুকের মধ্যে রেখে হৃদকে নিজে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে। মায়াকে নিজের বুকের উপর মাথা রাখতে দেখে হৃদও বিনা বাক্য ব্যয়ে সাথে সাথে বউকে আদরে দুই হাত জড়িয়ে নেয় নিজের সাথে। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর হৃদের বুকের উপর ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে মায়া। হৃদ মায়াকে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর খানিক বাদেই মায়াকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে আস্তে করে আদুরে সুরে ডেকে বলে ওঠে, বউ বউ। হৃদ মায়াকে নড়াচড়া করতে না দেখে হালকা বাঁকা হয়ে মায়ের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের ঘুমন্ত চেহারাটা। হৃদ মায়াকে নিজের সাথে লেপ্টে ঘুমাতে দেখে সেও স্বস্তির নিঃশ্বাস ফেলে নীরবে। তার এই বউকেই তার কাছে আসতে বাধ্য করতে কম কাঠ খড় পোড়াতে হয়নি হৃদের। অবশেষে বউ তার কাছে আসতে দ্বিধাবোধ করে না, ভয়ও পায় না। সবকিছু ভেবে হৃদ চোখ তুলে দেয়ালের ঘড়িটার দিকে তাকায়। এখনো 5:10 বাজতে দেখে হৃদ আবারও মায়াকে নিয়ে ওই অবস্থায় শুয়ে পড়ে বিছানায় আরেকটু ঘুমানোর জন্য। সকাল 8টা 12 বা 13 হবে। এখনো হৃদ ও মায়া দুজনে ঘুমে তলিয়ে আছে গভীরভাবে। দীর্ঘদিন পরে যেন দুজনে এমন একটা প্রশান্তির ঘুম ঘুমোচ্ছে একে অপরের বুকের মধ্যে লেগে। মায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে হৃদ শান্তিতে ঘুমিয়ে আছে এতটা সকালে। আজ আর হৃদের সকালে ওঠার চিন্তা ভাবনাটা আপাতত রুটিনের মধ্যে নেই। কিন্তু মায়া ঠিকই রুটিন মাফিক আবারও ঘুম থেকে কড়মুড়িয়ে উঠে বসে হৃদের পেটের উপর হামি তুলতে তুলতে নিচে হৃদের দিকে তাকায়। ঘুম ঘুম চোখে হৃদের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ চমকে ওঠে। দ্রুত নিজের একটা হাত রাখে হৃদের কাটা ঠোঁটের উপর। পরে করুণ চোখে হৃদের কাটা ঠোঁটের দিকে তাকিয়ে থেকে মুহূর্তে মন খারাপ হয়ে যায় মায়ার। কি করেছে হৃদের সাথে সেটা বুঝতে পেরে আদুরে হাতে আস্তে আস্তে বুলিয়ে দিতে থাকে হৃদের ঠোঁটের উপর। অপরাধীর দৃষ্টিতে হৃদের ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে থেকে মুহূর্তে কপাল কুঁচকে এলো মায়ার। কপাল কুঁচকে হৃদকে ভালো করে দেখে নিয়ে হঠাৎ বিশাল দুঃখ আবির্ভাব হয় মায়ের মধ্যে। পরে নিজের গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে দুঃখ দুঃখ ভাব নিয়ে দ্রুত হৃদের পেটের উপর থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হটিয়ে হটিয়ে দেখতে লাগে মনোযোগ দিয়ে। নিজেকে ভালো করে দেখে নিয়ে আবারও দৌড়ে হৃদের সামনে ফ্লোরে বসে পড়ে। একটু ঝুঁকে হৃদের চেহারাটা ভালো করে দেখে নিতে আবারও একরাশ কষ্টরা ভর করলো মায়াকে ভীষণ করে। আর সেই কষ্টে শোকাহত হয়ে নিজের ঠোঁট উল্টিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করতে থাকে নিজের মধ্যে। নিজের এমন সাদাসিধা চেষ্টায় মায়া সফলতা অর্জন করতে না পেরে উচ্চস্বরে ভ্যা ভ্যা করে কান্না করে দেয় হৃদের দিকে ঝুঁকে থাকা অবস্থায়। মায়ার এমন ভ্যা ভ্যা করে কান্নায় হৃদ ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে পরে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায় মায়ার দিকে। পরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, আবার কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? হৃদের এমন কথায় মায়া হিচকি তুলে কান্না করতে করতে কোনো রকমে বলল, আপনি এত সুন্দর কেন? আপনাকে শুধু সুন্দর দেখাচ্ছে, আমাকে কেন সুন্দর দেখাচ্ছে না? আপনার মতো এতটা সুন্দর নয় কেন আমি? আপনাকে আমার কাছে এতটা সুন্দর, এতটা আদর আদর লাগে কেন? মায়ার এমন কথায় মুহূর্তে হৃদ ভ্যাপাচাকা খেয়ে যায়। মায়ার এমন কষ্টসিদ্ধ কান্না দেখে হৃদ কি বলবে সেটাই বুঝতে পারছে না। তার সৌন্দর্য নিয়েও যে বিপদে পড়তে হবে সেটাও হৃদের চিন্তা ভাবনার বাইরে ছিল। তাই বউকে ভুলানোর চেষ্টা করতে করতে সান্ত্বনা সুরে বলে ওঠে, আমি সুন্দর? তোমাকে কে বললো? তুমি তো বেশ সুন্দরী আমার দেখা। যাকে দেখে আমি প্রথমবারই অস্থির হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তো হওনি। তাহলে বলো কে বেশি সুন্দর? কথাটা বলে মায়া নিজের হাত হৃদের সামনে বাড়িয়ে দিয়ে পরে টেনে হৃদের হাতও নিজের হাতের পাশাপাশি রাখে। মায়ের এমন কাজে হৃদ ঘাড় থেকে মাথা তুলে ভ্রু কুচকে তাকায়।
সেদিকে যে মায়া কি করতে চাইছে বোঝার জন্য। মায়া হৃদকে দু হাতে দেখাতে দেখাতে বলে ওঠে, দেখেন আপনি কতটা সুন্দর আমার থেকে। আমার হাত হলুদ হলুদ সুন্দর, আর আপনার হাতটা একদম সাদা সাদা সুন্দর। তারপর আপনার চোখগুলো ব্রাউন কালারের, আর আমারটা কিছুই না। ঠোঁটগুলো কি সুন্দর লাল লাল, আর আমারটা কিছু না। আপনার চুলগুলো অনেক সুন্দর, আমারটা কিছু না। আপনি কত লম্বা, আর সাথে বিশাল বড় ও শক্ত বডি আপনার, আর আমি ছোট্ট নরম শরীর। আপনার মধ্যে সুন্দরের ছড়াছড়ি, আর আমার মধ্যে ছিটে ফোটাও নেই। এটা তো অন্যায়, আমি এটা মানবো না। কথাগুলো বলতে বলতে আবারও মায়া হাত পা ছড়িয়ে কান্না জোরে বসে হৃদের কোলের উপর। হৃদ এক হাতে মায়ার কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে মায়ের চুলের মুঠোর টেনে ধরে নিজের কপালের সাথে মায়ের কপাল থেকে সুপ্ত কণ্ঠে বলে ওঠে, তুমি কিছু না, কে বললো? তোমার গায়ের রংটা সবাই পায় না, শতকে কয়েকজন পায়। সাদা সুন্দর সবাই হয়, কিন্তু হলুদ সুন্দরটা সবাই হতে পারে না। তোমার এই বড় বড় ডাগর আঁখিতে আমি প্রথম ফিদা হয়েছিলাম। তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসিতে আমি জীবনের প্রথমবার ভুল করেছিলাম কাজে। আর তোমার চুল, উফ কি বলবো, তোমার দীঘল কালো চুলে বারবার আমি নিজেকে হারাতে চাই। তোমার ভরপুর কিউটনেসে পাগল হয়ে যাই আমি। আর তুমি 5 ফুট উচ্চতা হলেও আমার জন্য সেটা পারফেক্ট, কারণ তুমি খুব সহজে আমার হৃদয়ের স্পন্দন শুনতে পারবে। তোমার সব কিছুই আমার খুবই পছন্দের। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার পছন্দের দিকটা চিন্তা করেই তোমাকে বানিয়েছে আমার জন্য। হৃদের কথাগুলো মায়া চুপচাপ নিজের চোখ বন্ধ করে শুনছিল, সাথে অনুভব করছে। হৃদের প্রতিটা কথাই ছিল মন ছুঁয়ে যাওয়ার টিপস। হৃদ মায়াকে চুপ থাকতে দেখে আবারও বলে ওঠে, তুমি চাইলে আমার সব সৌন্দর্য তোমাকে দিয়ে দিতে পারি, যদি তুমি নিতে চাও তো। হৃদের এমন কথায় মায়া চোখ খুলে তাকায়, পরে নিজের মাথাটা নাড়িয়ে সুমতি জানায়, সাথে আস্তে করে বলে ওঠে, নিব তো, কিন্তু কি করে? মায়াকে সুমতি দিতে দেখে হৃদ ঠোঁট কামড়িয়ে দুষ্টু হেসে মায়াকে নিজের সাথে চেপে ধরে বলল, তুমি হলুদ রঙের আর আমি সাদা, আমাদের দুজনেরই রংটা যদি একত্রিত হয়ে একটা বেবি হয় তাহলে আরো বেশি সুন্দর হতে পারে। এতে করে তুমি আমাকে বেশি বেশি জ্বালাতে পারবে বেবি দিয়ে, বলতে পারবে যে আমার থেকে তোমার বেবি বেশি সুন্দর। কি লাগবে তোমার বেবি? সত্যি? জি ম্যাডাম। হৃদের এমন কথায় মায়া খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, তাহলে চলুন না, বেবিটা নিয়ে আসি তাড়াতাড়ি হসপিটাল থেকে। মায়ার কথায় হৃদ হেসে উঠে বলে, ও মা, হসপিটাল থেকে কেন নিয়ে আসতে যাব? আমার কাছেই আছে তো তোমার সুন্দর বেবিটা। বাগানে দাঁড়িয়ে আছে মায়া। দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, বাগানের মধ্যে অদ্ভুত সব কাজ করছে এই মুহূর্তে মায়া। বাগানের অতি সুন্দরতম মূর্তিটাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে নিজের মতো করে। হয়তো নিজের কাউকে না বলা কথাগুলো সবসময়ের মতো এবারও বলছে নিজের পরিমাটাকে। মায়ার ইশারা ইঙ্গিতে বলা কথাগুলো মাটি মূর্তিটা অব্দি পৌঁছাতে পারছে কিনা তা জানা নেই, কিন্তু কারো একজনের কান অব্দি ঠিকই পৌঁছাচ্ছে। সেই ব্যক্তি মায়ের ফিসফিস করে বলা কথাগুলো শুনতে শুনতে বাগানে মায়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, মায়ের দিকে তাকিয়ে থাকে। কেউ মায়ের পিছনে দাঁড়িয়ে আছে, সেদিকে মায়ের কোনো খেয়ালই নেই। সে নিজের মতো করে সামনের দিকে ঘুরে মাটির মূর্তিটাকে জড়িয়ে ধরে নন স্টপ ফিসফিস করেই চলছে। মায়ের এমন ফিসফিস করার মধ্যে দিয়ে পিছনে থাকা ব্যক্তিটি বলে ওঠে, বউ, এটাকে ভালোবাসা বলে। বউ, তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করেছো, এটা পাবলিক জানে সবাই। হৃদের এমন কথায় মায়া চমকে উঠে সাথে সাথে পেছনে ঘুরে হৃদের দিকে তাকায়, পরে কনফিউজড হয়ে বলে ওঠে, মানে হলো তুমি এতক্ষণ ধরে মূর্তিটাকে কানে কানে বলছিলে যে আমি তোমার সামনে আসলে তোমার বুক ধুক ধুক করে, আমি তোমার কাছে আসলে কেমন কেমন জানি লাগে তোমার, আমাকে তোমার কাছে আদুরে আদুরে লাগে, আমার সাথে সারাক্ষণ থাকতে মন চায়, আমাকে তোমার পেটের ভেতরে রাখতে মন চায়। এই এত কিছু যে তোমার মনে চায়, সেই সব চাওয়াটাই হলো ভালোবাসা। মানে হলো তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করেছো, সেটাই বলছিলাম আমি তোমাকে। হৃদের এমন কথায় মায়া চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি এত এত কিছু কি করে জানেন? আমি তো ফিসফিস করে বলেছি সবগুলো কথা, তাহলে আপনি কি করে শুনতে পেলেন আমার শব্দবিহীন কথাগুলো? আমি তো শব্দ করে কথা বলিনি। মায়ার এমন কথায় হৃদ পাকা হেসে একটা হাত বাড়িয়ে ইশারা করে বলল, নেমে আসো বলছি। নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে মায়া জেদ্দি সুরে ঠোঁট উল্টিয়ে গাল ফুলিয়ে বলল, না, আগে শুনবো। মায়াকে জেদ করতে দেখে আরেক দফা বাঁকা হাসে হৃদ। বউ এখন তার সাথে জিদ করতেও শিখে গেছে ভালো করে। যে বউ তার সামনে আসলে ভয়ে সিটিয়ে যেত, সে এখন তার সাথে জিদ করে সবকিছুতে। কথাটা ভেবে হৃদ এগিয়ে গিয়ে মায়াকে কোলে তুলে নেয়। সাথে সাথে মায়া কিছু বুঝে ওঠার আগে হৃদ মায়াকে কোলে তুলে নেয়। এতে করে মায়া খানিকটা ভয় পেয়ে সাথে সাথে হৃদের গলা জড়িয়ে ধরে শক্ত হাতে।
মায়াকে এমন করতে দেখে হৃদ মায়ের দিকে খানিকটা ঝুঁকে রহস্যের হাসি দিয়ে আস্তে করে বলে ওঠে, ম্যাডামের কি মনে হয় ম্যাডামের লুকায়িত কথাগুলো আমি জানি না? হ্যাঁ, তুমি যবে থেকে আমার সামনে এসেছো তখন থেকে আমি তোমার না বলা কথাগুলো, তোমার লুকায়িত সব কথাগুলো জানি আমি। সেটা অবশ্য এখন থেকে নয়, গত একটা বছর ধরেই জেনে আসছি ক্রমাগত আমি। আর তুমি যে রোজ রোজ এই সব মূর্তির সাথে ফিসফিস করে পেটের কথাগুলো বলো, সেগুলোও জানি আমি। হৃদের এমন কথায় মায়া চমকে উঠে চোখ বড় বড় করে বলল, কি করে? মায়াকে চমকে উঠতে দেখে হৃদ আরো খানিকটা ঝুঁকে মায়ের নাকের সাথে নাক ঘষে দিয়ে রহস্য নিয়ে বলল, ম্যাডামকে তো সব বলা যাবে না, বললে ম্যাডামের মনের কথাগুলো আমি আর শুনতেই পারবো না। তখন আমার ম্যাডাম পাগলামো করা ছেড়ে দেবে, আর সে পাগলামো করা ছেড়ে দিলে আমার কি হবে? হৃদের এমন কথায় মায়া অনুরোধের সুরে বলে ওঠে, এমন করছেন কেন বলুন না প্লিজ। হৃদের এমন কথায় মায়া জিদ ধরে না সূচক সুরে বলে, তাহলে আমি কথা বলবো না আপনার সাথে। তাহলে আমি আপনাকে খেয়ে ফেলবো। রাক্ষস। তাই তাহলে দেখাই রাক্ষস কাকে বলে। কথাটা বলে হৃদ মায়াকে কোলে নেওয়া অবস্থায় নিজের সাথে চেপে ধরে। কিছু একটা করতে যাবে তার আগেই মায়া হৃদকে ধাক্কা দিয়ে হৃদের কোল থেকে নেমে বাগানের ভিতর উল্টো করে দৌড় লাগায়। মায়াকে দৌড়াতে দেখে হৃদও মায়ের পিছন পিছন দৌড় দিয়ে মায়ের একটা হাত শক্ত করে ধরে ফেলে। মায়া হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হৃদও মায়ের হাত ধরে রাখে। এমন অবস্থায় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এখানে কি হচ্ছে? কারো কণ্ঠ কানে আসতেই চমকে উঠে মায়া ও হৃদ দুজনেই পিছন ফিরে তাকায়। পিছন ঘুরে তাকাতে তখনই চোখে পড়ল আয়নকে। চোখের সামনে আয়নকে ভ্রুকুচকে নিজেদের দিকে তাকাতে দেখে মায়া ভয়ে কাচুমুচু করতে করতে হাত মুচড়ে হৃদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চায়। আয়নের ভয়ে যদি হেনা খানকে বলে দেয় সে এতক্ষণ হৃদের সাথে ছিল, এই ভয়। কিন্তু হৃদের এতে কোনো ভাবান্তর নেই। আয়নকে চোখের সামনে দেখেও তখনও শক্ত করে মায়ের হাতটা চেপে ধরে আয়নের দিকে তাকিয়ে থাকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে। হৃদ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আয়নের। টানা 10 দিন লন্ডন থেকে এইমাত্র বাড়ি ফিরল আয়ন। বাড়িতে আসতেই চোখের সামনে এমন কিছু দেখবে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়ন। আয়ন মনে করছে হৃদ মায়াকে মারার জন্য বা শাসন করার জন্য এমন শক্ত করে হাত চেপে ধরে আছে, কারণ মায়ের হাতটা মুচড়ামুচড়িতে আর ভয় পেতে দেখে তাই প্রকাশ পাচ্ছে আয়নের সামনে। আয়ন হৃদ সম্পর্কে ভুল ধারণা নিয়ে মায়ের দিকে এক পলক তাকিয়ে থেকে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, কি করছিস? ওর হাতটা ছাড়। আয়নের এমন কথায় আরো ভয় পেয়ে যায় মায়া। তাই এখন আবারও হাতটা মুচড়াতে থাকে জোরে জোরে। হৃদ মায়াকে এমন করতে দেখে খানিকটা রেগে যায়। মেয়েটি কেন এত ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না হৃদ। সে কি জানে না তার স্বামী পাশে থাকতে কেন ওকে কেউ নিয়ে যেতে পারবে ওর কাছ থেকে? এমন সব চিন্তা ভাবনার মাঝে হৃদ রেগে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা কি তোমার? এমন করছো কেন তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো না রে। হৃদের এমন কর্কশ গলায় কথাগুলো শুনেই মুহূর্তেই চুপ মেরে যায় মায়া। কোন রকম নড়াচড়া না করে নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। হৃদ মায়াকে শান্ত হতে দেখে নিজের দৃষ্টি সরিয়ে এবার হৃদের দিকে স্থির রাখে। পরে ভ্রুকুচকে বলে ওঠে, তুই যেন কি বললি আয়ন? আবার বলতো। আসলে বউকে শান্ত করতে হয়েছে আমার, তাই তোর কথা ঠিক মতো শুনতে পাইনি। তুই কি আবার রিপিট করবি নাকি বউ নিয়ে চলে যাবো আমি? হৃদের এমন গা জ্বালানো কথায় মুহূর্তেই আয়ান নিজের দুটো হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে ধরে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়ের হাতটা ছাড় হৃদ। কেন? আমি কি তোকে বলে নিজের বউর হাতটা ধরবো নাকি? হৃদের বারবার গান জ্বালানো কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আয়ন। মায়াকে বারবার বউ বউ বলে সম্বোধন করাটা যেন আয়নকে আরো বেশি রাগিয়ে দিচ্ছে দৃঢ়ভাবে। আর আয়ন সে রাগের বশবর্তী হয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, বেশি হচ্ছে কিন্তু হৃদ। আর মায়া তোর সাথে কমফোর্টেবল ফিল করছে না, ও তোকে ভয় পাচ্ছে, তাই ওর হাতটা ছাড়। আয়নের এমন কথায় হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, আমার বউ তোকে বলেছে যে ওর স্বামীর সাথে কমফোর্টেবল ফিল করছে না এমন কিছু? আয়নের এমন কথায় হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, আমার বউ কি তোকে বলেছে যে ওর স্বামীর সাথে কমফোর্টেবল ফিল করছে না এমন কিছু? হৃদ এমন কথায় আয়ন দাঁতে দাঁত চেপে বলল, হৃদ, বেশি বেশি হচ্ছে কিন্তু। আয়নের এমন কথায় হৃদ খানিকটা থেমে আয়নের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কোনটা বেশি হচ্ছে, তোর আমাকে অহেতুক প্রশ্ন করাটা নাকি তোর এখানে আমাদের সামনে দাঁড়িয়ে থাকাটা? কোনটা শুনি? দুইজনের কথায় প্যাচের মধ্যে মায়া হঠাৎ করে আয়নকে উদ্দেশ্য করে বলে ওঠে, আয়ন ভাইয়া, তুমি যাও প্লিজ, আমি ঠিক আছি। তুমি এখন যাও, আমি তোমার পেছন পেছন আসছি কিছুক্ষণের মধ্যে। মায়ার কথায় বাঁকা হাসি হৃদ। তার বউয়ের মুখে বুলি ফুটেছে সেটা সে আরো আগেই জানে, আর সেটা হৃদ নিজেই করেছে।
তাই হৃদ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে চায় তার বউ কি বলে আয়নকে আরো উত্তরে। মায়ার এমন কথায় হৃদ স্বাভাবিক থাকলেও আয়ন অনেকটাই চমকে ওঠে, কারণ আয়ন মায়ার এমন কথা বা আচরণের সাথে পূর্ব পরিচিত নয়। তাই আয়ন মায়ার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়ার কথায় মনে হচ্ছে মায়া অনেকটাই বড় হয়ে গেছে, সবকিছু বুঝতে শুরু করেছে। কারণ আজ মায়াকে অনেকটাই গোছালো মনে হচ্ছে আয়নের কাছে। যে হৃদ থেকে বাঁচার জন্য মায়া সব সময় অন্যের আশ্রয় প্রয়োজন হতো, আজ সেই মায়ায় হৃদের থেকে একা থাকতে চাচ্ছে নির্ভয়ে। আচ্ছা, মায়ার হঠাৎ এতটা পরিবর্তন হলো কখন? সে দেশে না থাকার অবস্থা হয়েছে নাকি তার দেশে থাকাকালীন হয়েছে? শুধু সেই লক্ষ্য করেনি মায়ের এতটা পরিবর্তন। হয়তো অনেক বেশি ভালোবাসে মায়াকে, তাই তার এতটা পরিবর্তন চোখে পড়ার পরও লক্ষ্য করতে পারেনি। আয়ন এমন সব চিন্তা ভাবনা করে মায়ের দিকে তাকিয়ে থেকে না সূচক মাত সুরে বলে উঠে, তোমায় আমার পিছন পিছন আসতে হবে না, আমার সাথে চলো। এখানে তোমার কোনো কাজ নেই, তোমার হৃদকে ভয় পেতে হবে না। আয়তনের কথায় মায়া জিদ ধরে বলে উঠে, ভাইয়া প্লিজ তুমি যাও না, বললাম তো আমি তোমার পরে আসছি। মায়ের এমন কথায় এবার আয়ন সন্দেহ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। আয়নের কেন যেন এই মায়াকে চিনতে পারছে না। তার মনে হচ্ছে এই মায়াটা তার না, এই মায়াটা অন্য কারো মায়া। তার মায়া হারিয়ে গেছে কোথাও। এমন সব চিন্তা ভাবনায় করে আয়ন মায়াকে কিছু বলতে যাবে, তার আগেই মায়া আয়নকে থামিয়ে দিয়ে ঠোঁট উল্টিয়ে বলে উঠে, ভাইয়া প্লিজ। মায়ের বাঁকা ঠোঁটের কথায় আয়ন হার মেনে নেয় মায়ার কাছে। পরে দুজনকে এক পলক দেখে কিছু না বলে চুপচাপ হর্ন নিয়ে হেঁটে চলে যায় বাড়ির ভিতর। আয়ন যাওয়ার সাথে সাথে অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকায় মায়া। পরে হৃদের দিকে তাকিয়ে থেকে করুণা কণ্ঠে বলে ওঠে, আপনি এমন করে কেন কথায় কথায় ঝামেলা সৃষ্টি করেন? এবার যদি আয়ন ভাইয়া দাদিকে বলে দেয় আমাদের সম্পর্কে, তখন কি হবে? তোমার কি মনে হয় বউর সাথে কথা বলতেও কারো পারমিশনের প্রয়োজন হয় হৃদ খানের? বউ আমার, তাই অধিকার বোর্ডটাও আমার। তাই আমাদের মধ্যে যে আসবে সেই ঝামেলার মূল কারণ হবে আমি নই। আর কাউকে ছেড়ে দেওয়ার মতো অতটাও ভালো মানুষ তো আমি না। হৃদের এমন কথায় মায়া করুণ চোখে তাকায় হৃদের দিকে, কারণ মায়া কখনোই হৃদের সাথে কথায় পেরে ওঠেনি, আর কোনো কালেই পেরে উঠবে না পরবর্তী সময়, তাই সন্দেহ আছে। মায়া চুপ থেকে খানিক বাদেই হৃদের বুকে মাথা রাখে। এই বুকটা এখন মায়ার জন্য শান্তির নিবাস হয়ে দাঁড়িয়েছে। দিন শেষে মায়ার এখন হৃদের এই বুকটাই চাই নিজের মুখ লুকানোর জন্য পরম শান্তিতে। আরিফকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে ফিহা। নিজের দুই হাত আরিফের দুই পাশ দিয়ে মুখ বরাবর তাকিয়ে আছে আরিফের ফিহা। ফিহার এমন কাজে আরিফ ভীষণভাবে ইতস্তত বোধ করলেও ফিহা বেশ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত করে। ফিহাকে এমন করতে দেখে আরিফ খানিকটা বিরক্তি নিয়ে বলল, কি চাই তোমার? আরিফের এমন কথায় কপাল কুঁচকে ফিহা বলল, কি চাই মানে? ভালোবাসা চাই আমার। তো আমি কি করব? আমি কি ভালোবাসার দোকান নিয়ে বসে আছি? সেজন্যই তো আপনার কাছ থেকে ভালোবাসা নিতে এসেছি। ভালোবাসার দোকান খুলে বসবেন আর সেই দোকানে কাস্টমার আসলে তাড়িয়ে দেবেন বিনা ভালোবাসা না দিয়ে, তাই হয় না কি জনাব? ফিহার এমন বেখিয়ারি কথায় আরিফও দায়সারা ভাব নিয়ে উত্তর দিয়ে বলল, আমার ভান্ডারে সবার জন্য ভালোবাসা থাকলেও আপাতত তোমার জন্য কিছুই নেই। ভালোবাসার শূন্য ঝুলি হয়ে পড়ে আছে আমার দোকানে। এবার তুমি বিদায় হতো। আরিফের কথায় ফিহা পাল্টা উত্তরে বলল। আরিফ কপাল কুঁচকে বলল, বললেই হলো নাকি ভালোবাসা নেই, শূন্য ঝুলি হয়ে পড়ে আছে আমার জন্য? আর শুনলাম আপনি নাকি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন, কথাটা কি সত্যি নাকি? মানে কি আবল তাবল বকছো? তুমি পথ ছাড়ো তো আমার। আরিফের এমন কথায় ফিহার আরিফের দিকে আরো খানিকটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে বলল, একদম না। আর কি আমি আবল তাবল বকছি? নড়াচড়া করবেন না, জায়গায় দাঁড়িয়ে থাকুন একদম। আর শুনুন, আমার সম্পর্কে কেউ ভুল ধারণা নিয়ে বসে থাকবে তা কি হয় নাকি? আমি তা হতে দিব না। আমার সম্পর্কে আপনার ভাবনাটা আসবে ভালো ভালো। কথাগুলো বলে ফিহা একটু থেমে সোজা হয়ে দাঁড়িয়ে আরিফের দিকে তাকিয়ে থেকে আবারও আদুরে লুটুপুটু কণ্ঠে বলল, আর সাহিলের সাথে কোনো সম্পর্ক নেই। সাহিল আমার জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। সাহিলের কাছ থেকে একটা হেল্প নিয়েছিলাম আপু আর জিজুর জন্য। এখন সাহিল ওর মতো আছে আর আমি আছি আপনাকে নিয়ে। আপনি আমাকে যতই দূরে ঠেলে দিন না কেন, আমি বারবার আপনার কাছেই ফিরে আসব ভালোবাসার দাবি নিয়ে। আমি দুদিনের জন্য আপনাকে ভালোবাসিনি, আর আমার ভালোবাসাটা 7 জন্মের জন্য। তাই আপনার পিছুটা আমি কখনোই ছাড়ছি না, আর না আপনাকে কোথাও যেতে দিচ্ছি। কথাগুলো বলেই আবারও আরিফকে দেয়ালের সাথে চেপে ধরে ফিহা।
বারবার ফিহার এমন কাজে আরিফ হতভম্ব হয়ে যায়। ফিহাকে কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না আরিফ, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিহার দিকে। ফিহার এমন সাহস দেখে আরিফের সাথে সাথে আরো একজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এদের দিকে। মনে হচ্ছে কোঠা থেকে চোখ দুটো বের হয়ে আসবে মায়ার। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দুজনার দিকে। মায়া রাতে খাবার জন্য আরিফকে ডাকতে এসেছিল রুমে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে ফিহার এমন কাণ্ড দেখে মায়ার আগেও খানিকটা সন্দেহ ছিল দুজনকে নিয়ে, কিন্তু এখন সবটা পরিষ্কার হয়েছে। তার কাজে মায়ার আরিফ ও ফিহার সম্পর্ক নিয়ে কোনো রকম আপত্তি নেই, তাই দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই চুপি চুপি দেখেই চলেছে বেশ সময় ধরে। মায়ার এমন চুপি চুপি দেখার মধ্যে দিয়ে ফিহার হঠাৎ একটা অদ্ভুত কাজ করে ফেলে আরিফের সাথে। নিজের ঠোঁট আরিফের ঠোঁটের সাথে চেপে ধরে আকস্মিকভাবে। ফিহার এমন আকস্মিক ঘটনায় আরিফ কিছু বুঝে ওঠার আগে আবারও ফিহা আরিফের 2 হাত নিজের কোমরের উপর রাখে, ঠোঁটে চেপে ধরা অবস্থায়। ফিহার এমন কাজে এবার মায়ার চোখ দুটো আরো বড় বড় হয়ে এসে হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। মায়া এমন হাঁ করে দেখে পাশ থেকে কেউ একজন সামনের দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে মায়ার থুতি ধরে মুখটা বন্ধ করে দেয় হাঁ করার থেকে। কিন্তু মায়ার মুখটা বন্ধ করার পরও আবারও অটোমেটিক্যালি হাঁ হয়ে যায় সামনের দৃশ্য দেখে। মায়ার পাশে কে দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো লক্ষ্যই নেই। মায়ার কোনো হেলদোল না দেখতে পেয়ে এবার মায়ের কাঁধে হাত দিয়ে বারবার ডাকে, কিন্তু মায়ার তার কাজে এতটাই ব্যস্ত যে সেও বারবার বিরক্তি নিয়ে কাঁধ ঝাঁকিয়ে হাতটা ফেলে দিচ্ছে। পরপরই মায়ার এমন কাজে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হালকা স্মিত হেসে উঠে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে আস্তে করে বলে ওঠে, রিত, নিজের ভাইয়ের রোমান্সের দিকে নজর দেওয়া কিন্তু ব্যাড ম্যানার্স, জানো তুমি? পাশ থেকে কারো কণ্ঠ পেয়ে চমকে উঠে মায়া। দ্রুততার সঙ্গে পিছনে ফিরে তাকাতেই চোখে পড়ল হৃদের দুষ্টুমি ভরা হাসি মুখ। মায়া হৃদকে নিজের দিকে এমন করে তাকাতে দেখে লজ্জায় সিটিয়ে যায়। কি করবে কিছু ভাবতে পারে না। নিচের দিকে তাকিয়ে থেকে আমতা আমতা করতে লাগে হৃদের সামনে। হৃদ মায়ার অবস্থা বুঝতে পেরে সেও মায়ার দিকে আরো এগিয়ে এসে এক হাতে মায়ার গাল স্পর্শ করে খানিকটা ঝুঁকে চোখের দিকে তাকিয়ে থেকে মজা করে বলে, ইয়ে কি রিত? না মানে আমি আসলে ভাইয়া ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য। আচ্ছা তাই? আর এসেই তুমি ভাইয়ের রোমান্টিকতা দেখতে মত্ত হয়ে গেলে একেবারে, তাই না? এতে তোমার কোনো দোষ নেই, তাই তো? হৃদের এমন কথায় মায়া নিজের মাথাটা উপর নিচ নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ, তার কোনো দোষ নেই। মায়াকে সুমতি জানাতে দেখে হৃদ হালকা হেসে হঠাৎ করে মায়াকে কোলে তুলে নিয়ে নিচে যাওয়ার জন্য খাবারের জন্য। মূলত হৃদও ডিনার করার জন্য নিচের দিকে যাচ্ছিল। হঠাৎ করে মায়াকে আরিফের রুমের দিকে উকি মেরে তাকিয়ে থাকতে দেখে সন্দেহ বশবর্তী হয়ে এগিয়ে আসে হৃদ সেখানে। যে বউ তার কি এমন নিজের ভাইয়ের রুমে দিকে উকি মেরে দেখছে, রুমের ভিতর না গিয়ে সেটা দেখার জন্য এখানে এসে ফিয়াকে এমন করতে দেখে সবটাই পরিষ্কার হয়ে যায় হৃদের কাছে। হৃদের আরিফ ও ফিয়াকে নিয়ে কোনো রকম আপত্তি নেই। যে যা খুশি করুক তার কোনো কিছু যায় আসে না। হৃদের শুধু নিজের সম্পর্কিত দিকটা ছাড়া অন্য কারো বিষয়ে দেখার প্রয়োজন বোধ মনে করেনি কোনো কালই। তাই ওদের কোনো কিছু না বলে নিজের বউকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে ওঠে, আচ্ছা রিত, তোমরা কি সহজ ভাষা সহজভাবে বুঝতে পারো না? তোমরা 2 ভাই বোনই কি একই পদ্ধতির মানুষ? সহজে সোজা হতে চাও না? তোমাদের পিটিয়ে সোজা করতে হয়? যেমনটা আমি তোমাকে আমার মধ্যে বশ করেছি, ঠিক তেমনটা ফিহাও তোমার ভাইকে বশ করে ওর সাথে থাকতে বাধ্য করবে একইভাবে। হৃদের এমন কথায় মায়া কোনো রকম উত্তর না দিয়ে গাল ফুলিয়ে ঘাপটি মেরে বসে থাকে হৃদের কোলের মধ্যে। হৃদ মায়াকে কোলে করে সবার সামনে ডাইনিং টেবিলে নিজের পাশের চেয়ারটায় বসিয়ে দেয়। পরে সেও নিজের চেয়ার টেনে বসে মায়ের পাশে। হৃদের এমন কাজে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে হৃদ ও মায়ের দিকে, শুধু আরাফাত খান বাদে। তিনি স্বাভাবিক ভঙ্গিতে বসে বসে নিজের মতো করে খাবার খাচ্ছে, কিন্তু বাকিরা সবাই হাঁ হয়ে আছে দুজনকে হাসি মুখে দেখে। মায়া প্রথমে বুঝতে পারেনি সে কোথায় আছে, পরে যখন চারপাশে তাকিয়ে বুঝতে পারলো সবাই কেন তাদেরকে এভাবে দেখছে, তখন ভয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে হেনা খানের দিকে তাকিয়ে থাকে। মায়া দাঁড়ানোর সাথে সাথে হৃদ কপাল কুঁচকে মায়ের হাত ধরে আবারও বসিয়ে দেয়। নিজের পাশে রাগীভাবে হৃদের এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। এখানে সবটাই স্বাভাবিক তার চারিপাশে। আয়ন দুজনকে একসাথে দেখে রেগে নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সাথে সাথে রাগে যেন আয়নের শরীর কেঁপে উঠছে বারবার, তাই নিচে প্লেটের দিকে তাকিয়ে থেকে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। নিজের অফিস রুমে ল্যাপটপের সামনে বসে আছে হৃদ, আর সামনে দাঁড়িয়ে আছে হৃদের অফিস ম্যানেজার শফিক সাহেব। হাতে তার বেশ কিছু ফাইল। তিনি বিগত অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে হৃদের সামনে অসহায় ফেস করে। তার এমন অসহায়ত্বটাও যেন আজ হৃদের চোখেও ধরা পড়ছে না কোনোভাবেই। শফিক সাহেব তার ফাইলগুলো জরুরি ভিত্তিতে হৃদকে দিয়ে সাইন করানোর জন্য এখানে নিয়ে আসা, কিন্তু হৃদ একটা সাইন করার পরই ভিডিও কলে আর্জেন্ট ডিসকাসে মত্ত হয়ে যায়। আর শফিক সাহেব তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে হৃদের সামনে।
ল্যাপটপের সামনে বসে ভিডিও কনফারেন্সে কথা বলছে রিদ বিদেশি ক্লায়েন্টদের সাথে একটা বিশেষ ডিল ফাইল করার জন্য, বরাবরের মতোই। আর সেই কলকে কেন্দ্র করে রিদের অনেকটা সময় কেটে যায় ল্যাপটপের সামনে। ভিডিও কনফারেন্সে থাকা সত্ত্বেও 10 মিনিট পর পর ফোন কলও অ্যাটেন্ড করছে রিদ। আর কল করা ব্যক্তিটি হচ্ছে মায়া। 10 মিনিট পর পর রিদকে মায়া কল করছে কথা বলার জন্য, আর রিদও হাসি মুখে তার বউয়ের সেই কল অ্যাটেন্ড করছে বিনা বাক্য ব্যয়। 2 মিনিট কথা বলার পর আবারও ভিডিও কনফারেন্সে মনোযোগী হচ্ছে গম্ভীর মুখে। এতে করে বিদেশি ক্লায়েন্টদের কাজে খানিকটা ব্যাঘাত ঘটালেও হৃদের ভয়ে কেউ তা প্রকাশ করতে পারছে না। তাই সবাই অনেকটা জোরপূর্বক হাসি মুখে সবটাই মেনে নিচ্ছে হৃদের সামনে, কারণ হৃদ তার বউয়ের সাথে নরম আর পাবলিকের সাথে গরম। বিষয়টা বুঝতে পেরেই সবাই চুপ থাকে, নয়তো কোম্পানির সাথে সাথে হৃদের সহযোগিতাও হারাতে হবে সবার। আর হৃদের সহযোগিতা না পেলে বিজনেসের সফলতা অর্জন করা দুষ্কর হয়ে পড়বে, যেটা কেউ চায় না। মায়া হৃদকে 10 মিনিট পর পর কল করলে হৃদ 1 মিনিট পর পর নিজের ফোন চেক করছে যে বউ তার ফোন করেছে কিনা সেই আশায়। ভিডিও কলে থাকা সত্ত্বেও বারবার নিজের ফোন চেক করাতে শফিক সাহেব হতবাক হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। যে হৃদ খানের মতো মাফিয়া কিংকেও ভালোবাসার মতো বিষয়টা এত দুর্বল করতে পারে তা জানা ছিল না শফিক সাহেবের। যদি বিষয়টা জানতো তাহলে তিনি আরো আগে দোয়া করতো তার নির্দয় বস হৃদ খান যেন কারো প্রেমে পড়ে গভীরভাবে। তাহলেই তো তিনি রোজ রোজ হৃদের অত্যাচার থেকে বেঁচে যেত। শফিক সাহেব কথাগুলো এক মনে ভেবে নিয়ে আবারও হৃদের দিকে তাকাতেই করুণ দৃষ্টিতে। ওনার এমন তাকানোর মধ্যে দিয়ে হৃদের ভিডিও কলটা শেষ হয়। পরে ফাইলগুলো সাইন করানোর জন্য কলমটা হাতে তুলতে আবারও মায়ের কল আসে হৃদের ফোনে। কিছুক্ষণ কথা বলার পর হৃদ শফিক সাহেবের দিকে এক পলক তাকিয়ে থেকে চুপচাপ দ্রুত ফাইলগুলো সাইন করিয়ে দেয়। পরে শফিক সাহেবকে বিদায় করে উঠে দাঁড়িয়ে সামনে কাচের দেয়ালের উপর একটা হাত রেখে বাহিরের দিকে তাকায় এক দৃষ্টিতে। নিহার বিয়ের পর মায়াকে অনেকটা জোরাজোরি করে আজ ভার্সিটিতে পাঠিয়েছে হেনা খান। যেতে চায়নি, প্রথমে হৃদের কাছাকাছি থাকতে চেয়েছিল। তখন হৃদ মায়াকে বুঝিয়েছিল যে ভার্সিটিতে গিয়েও কাছাকাছি থাকতে পারে দুজন। মায়ার মন চাইলে হৃদকে কল করে কথা বলতে পারে দুজন, আর কথা বলার মাঝেই মায়া হৃদের কাছাকাছি থাকতে পারবে সারাক্ষণ। এটা বুঝিয়ে হৃদ মায়াকে ভার্সিটিতে পাঠিয়েছিল। এতে করে মায়া ভার্সিটিতে গেলেও হৃদের কথা অনুযায়ী হৃদের কাছাকাছি থাকার জন্য 10 মিনিট পর পরই হৃদকে কলই করে যাচ্ছে মায়া। মায়া ভার্সিটিতে গিয়েও ফোন হাতে নিয়ে ঘাপটি মেরে বসে আছে হৃদের সাথে কথা বলার জন্য। ক্লাসে ওর বিন্দুমাত্র মনোযোগ নেই। আর হৃদের যে খারাপ লাগছে মায়ের সাথে কথা বলতে, তেমনটা কিন্তু মোটেও নয়। উল্টো হৃদ নিজেরও 1 মিনিট পর পর ফোন চেক করছে যে তার বউ তাকে কল করেছে কিনা সেই আশায়। সামান্য দূরত্বটাও যেন কারো সহ্য হচ্ছে না। কথাগুলো ভেবে নিয়ে হৃদ পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয় মায়াকে কল করার জন্য। কিছুক্ষণ রিং হওয়ার পরপরই মায়া কলটা রিসিভ করে করুণ কণ্ঠে বলে ওঠে, আমার আর ক্লাস করতে একটুও ভালো লাগছে না। আমি কখন বাসায় যাব? যখন ম্যাডামের সব কটা ক্লাস শেষ হবে তখন। আর তুমি মাত্র 2টি ক্লাস শেষ করেছো এতটা সময়ে। ম্যাডাম কি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছেন? হৃদের এমন কথায় মায়া গাল ফুলিয়ে বলে ওঠে, আমার ভালো লাগছে না কোনো কিছু, আমি আপনার কাছে যাব। মায়ের কথায় হৃদ সবটা বুঝতে পেরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে করে বলে ওঠে, রিদ, তুমি নতুন নতুন প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছ। এই ফিলিংসগুলো তোমার জন্য নতুন, তাই এই ফিলিংসগুলো ঠিক করে সামলিয়ে উঠতে পারছো না, আর এর জন্য তুমি এতটা অস্থির হয়ে পড়ছো। তবে তোমার এই ফিলিংসগুলো সামলানোর জন্য আমি আছি তো তোমার পাশে সব সময়। এখন তুমি মনোযোগ দিয়ে বাকি ক্লাসগুলো। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগে পিছন থেকে কেউ একজন মায়াকে নাম ধরে ডেকে ওঠে। আর আকস্মিক ঘটনায় মায়া চমকে উঠে পিছনে ঘুরে তাকায় ডাক দেওয়া ব্যক্তিটির দিকে। তখনই চোখে পড়ল সাব্বিরকে। চোখের সামনে সাব্বিরকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া পরে ফোনটা হাতে ধরা অবস্থায় সাব্বিরের দিকে তাকিয়ে থাকে ভ্রু কুঁচকে। সাব্বির মায়াকে নিজের দিকে তাকাতে দেখে দ্রুত তাড়া দিয়ে চারিপাশে তাকাতে তাকাতে বলে ওঠে, ঋতু, আমার তোমার সাথে কিছু কথা আছে, জরুরি, এখনই বলতে হবে আমার তোমাকে। পুরুষালী কণ্ঠ শুনে মুহূর্তেই চুপ করে যায় হৃদ। তার বউকে কে এমন করে ডাকতে পারে বিষয়টা ভেবেই কপাল কুঁচকে আসে হৃদের। পরে সাব্বির মায়ের সাথে জরুরি কথা বলতে চায়, সেটা শুনে মুহূর্তে মাথা গরম হয়ে যায় হৃদের। চোখ দুটো মুহূর্তেই টকবগে উঠা রক্ত লাল চোখে পরিণত হয়। ভালো করে অজানা ব্যক্তিটি কণ্ঠ শুনে মুহূর্তেই এক ঝাঁক ভয় কাজ করে হৃদের মনের মধ্যে। তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফোনটাকে কানে চেপে ধরা অবস্থায় দ্রুততার সঙ্গে বের হয়ে যায় মায়ের ভার্সিটির উদ্দেশ্যে। মায়ের সাথে কথা বলার ব্যক্তিটি যদি হৃদের চিন্তা করা ব্যক্তিটি হয় তো আজ অনেক কিছু হয়ে যাবে। হয়তো তার বউকে তার কাছে আর নাও ফিরে পেতে পারে। হৃদ অনেকটাই পাগল পাগল হয়ে গাড়ি চালাচ্ছে, আর মায়াও ওই ব্যক্তিটির কথাগুলো শুনতে শুনতে। হৃদের এমন কথা শোনার মধ্য দিয়ে মায়া বলে ওঠে, কি ভাইয়া? তুমি আমার সাথে চলো এখনই।
সাব্বিরের কথায় মায়া কিছু বুঝতে না পেরে চুপ থেকে আবারও ভ্রুকুচকে আস্তে করে বলে, কোথায় আর কেন? মায়ের এমন কথায় সাব্বির খানিকটা রেগে চাপা সুরে বলল, এত প্রশ্ন করছো কেন? গেলেই তো দেখতে পারবে। কোথায় চলো? কোথায় চলো আমার সাথে? ব্যক্তিটির এমন কথায় হৃদ সাথে সাথে ফোনের ওপাশ থেকে চিল্লিয়ে বলে ওঠে, রিদ, নো 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 নো, কোথাও যাবে না। তুমি ওখানেই থাকো, আমি আসছি তোমার কাছে। রিদ। হৃদ চিল্লানোর সাথে সাথে গাড়ি অনেকটাই তেজ চালাতে শুরু করে দেয়। আর মায়ের ফোনটা হাতে থাকার জন্য হৃদের এমন চিল্লানো কথাগুলো শুনতে পায়নি কোনোভাবেই। আর হৃদের জীবনের প্রথম নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে যদি নিজের প্রিয় মানুষটাকে রক্ষা করতে না পারে, তার সবকিছুই বৃথা হয়ে যাবে। তাই যে করেই হোক নিজের প্রাণটাকে রক্ষা করতে হবে, পরে না হয় বাকি সবকিছু দেখা যাবে। কার কলিজা কত বড়। হৃদ অনেকটাই বুঝতে পারে মায়ার সামনে কে এখন দাঁড়িয়ে আছে, তাই জানটা যেন আরো আগে বের হয়ে যাচ্ছে তার বইয়ের জন্য। হৃদের এমন সব চিন্তা ভাবনার মাঝ দিয়ে সাব্বির মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, চলো আমার সাথে দ্রুত। সাব্বিরের কথায় মায়া কোনো রকম কথা না বলে চুপচাপ রাজি হয়ে যায় সাথে যাওয়ার জন্য। আর হৃদ অনেকটাই পাগল হয়ে যায় মায়ার জন্য। এমন অবস্থায় পেছন থেকে আরো একজন ব্যক্তি বলে ওঠে, কে কোথায় যাবে শুনি? পেছন থেকে কারো কণ্ঠ কানে আসতে আবারও চমকে পিছনে ঘুরে তাকায় সাব্বির ও মায়া। চোখের সামনে আয়নকে ভ্রুকুচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মায়া খানিকটা হাসি মুখে বলল, আরে অয়ন ভাইয়া, তুমি এখানে? আয়ন মায়ার হাসি মুখে এক পলক তাকিয়ে থেকে সাব্বিরের দিকে তাকায় ভ্রুকুচকে, পরে সাব্বিরের সামনে দাঁড়িয়ে পড়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, মায়া, তোমার সাথে কোথাও যাওয়ার জন্য বলেছো? তুমিই বা কে? আয়নের কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে